তাহলে সংস্কৃতিও কি আসলে শ্রেণী বৈষম্যের শিকার? অবশ্যই সংস্কৃতি শ্রেণী বৈষম্যের শিকার। আসলেই কি আমাদের মত প্রকাশের স্বাধীনতার যে সংস্কৃতি সেটা কি আসলে পজিটিভ ওয়েতে যাচ্ছে? ইতালীয় চিন্তাবিদ গ্রামসে এটা নিয়ে তার একটা লেখা আছে, তিনি এটাকে বলেছিল কালচারাল হেজিমনি। সে যখন ক্ষমতায়িত হয় তখন সে হচ্ছে সংস্কৃতিকে প্রভাবিত করে। আমাদের বেশ কিছু প্রশ্ন অমীমাংসিত এই অর্থে যে এখনো আমরা হচ্ছে ধর্ম, দেশ এবং সংস্কৃতি আলাদা করতে পারছি আমরা আলাদা করতে পারছি না। আমরা রাষ্ট্রকে ধর্ম দিয়ে গুলিয়ে ফেলেছি, আমরা ধর্মকে রাষ্ট্র দিয়ে গুলিয়ে ফেলেছি, আমরা আমাদের সংস্কৃতি দিয়ে ধর্মকে গুলিয়ে ফেলেছি, আবার ধর্ম দিয়ে সংস্কৃতিকে গুলিয়ে ফেলেছি। আমরা আগে মুসলমান নাকি আমরা আগে বাঙালি নাকি আমরা আগে বাংলাদেশি, এই প্রশ্নগুলির উত্তর আসলে আমরা এখন পর্যন্ত খুঁজে বের করতে পারিনি। প্রিয় দর্শক, সবাইকে চিত্রালী কথায় স্বাগত। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের বর্তমান সংস্কৃতি এবং এর রূপান্তর এবং ভবিষ্যৎ নিয়ে। এ বিষয়ে আমাদের সাথে কথা বলবেন রাইসুল ইসলাম। রাইসুল ইসলাম, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমি প্রথমে একেবারে বেসিক থেকে শুরু করতে চাই। আসলে সংস্কৃতি কি আপনার মতে? সংস্কৃতি আসলে এটা অনেক বিশাল বড় একটা ব্যাপার। আমরা সংস্কৃতি বলতে শুধু নাচ গান এবং শিল্পকর্মকে বুঝি। আসলে এটা সংস্কৃতির একটা পার্ট, কিন্তু এটা সংস্কৃতি না। বরং এটাকে যদি আমি সহজভাবে বলি, ছোট করে বলি, তাহলে সংস্কৃতি হচ্ছে একটা জাতি গোষ্ঠীর জীবন আচরণই হচ্ছে সংস্কৃতি। সেই জাতিগোষ্ঠীর জীবন আচরণের মধ্যে আপনার নাচ গান থেকে শুরু করে তাদের পোশাক পরিচ্ছদ, তাদের খাবার দাবার, তাদের রীতিনীতি, তাদের চালচলন, তাদের যে মূল্যবোধ, এই সব কিছুর একসাথে হচ্ছে আসলে বেসিক্যালি সংস্কৃতি। সংস্কৃতিকে যদি আমরা একটু আবার ভাগ করতে যাই, তাহলে একটা হচ্ছে আপনার দৃশ্যমান সংস্কৃতি, আরেকটা হচ্ছে অদৃশ্য সংস্কৃতি। দৃশ্যমান সংস্কৃতির মধ্যে আছে হচ্ছে যে আমাদের চালচলন, আমাদের পোশাক পরিচ্ছদ, আমাদের খাবারের যেই সংস্কৃতি, মানে আমরা যে ধরনের খাবার খাই, আমরা যে পোশাক পরিচ্ছদ পরি, আমাদের যে রীতিনীতিগুলি আছে, এগুলা হচ্ছে আপনার দৃশ্যমান সংস্কৃতি। এই সব কিছুই হচ্ছে আমাদের দৃশ্যমান সংস্কৃতি। আর অদৃশ্য সংস্কৃতি হচ্ছে আমাদের মূল্যবোধ, আমাদের যে কালচারাল যে রীতি, বংশ পরম্পরায় আমরা যে রীতিগুলি পালন করে আসছি, এই সব কিছু হচ্ছে অদৃশ্য মূল্যবোধ। সংস্কৃতি। সো শুধু সংস্কৃতি এখন যেটা হয়ে গেছে যে আমরা মানে ভাবি যে এটা হচ্ছে নাচ, এটা হচ্ছে গান, এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ, সেটাও পুরোপুরি আমরা ভাবি না। সো এইটা একটা ভুল কনসেপ্ট। ইংরেজিতে একটা প্রবাদ আছে, সেটা হচ্ছে যে কালচার ইজ হোয়াট উই ইট অ্যান্ড সিভিলাইজেশন ইজ হোয়াট উই ড্রেস। এইটা বলা হয় আর কি। সো আলটিমেটলি সংস্কৃতি হচ্ছে একটা জাতিগোষ্ঠীর ডিএনএ বলতে পারেন আপনি। তার পুরো জীবন আচরণ যেটা, এই সব কিছুই হচ্ছে নিয়ে সংক্ষেপে যদি আমরা বলি তাহলে সেটা হচ্ছে সংস্কৃতি। সংস্কৃতির প্রসঙ্গে যখন কথা বলছি, আসলে আমাদের স্পেসিফিক্যালি আমরা আসলে বাংলাদেশের যেহেতু নাগরিক এবং বাংলাদেশে বেড়ে ওঠা, বাংলাদেশের আসলে বর্তমান যেই সংস্কৃতি, ওভারঅল সবকিছু, আমাদের চিন্তা ভাবনা, আমাদের মূল্যবোধের জায়গাটুকু, এই বাংলাদেশের বর্তমান সময়ের কি আসলে এক ধরনের সাংস্কৃতিক পরিবর্তনকে আমরা দেখতে পাচ্ছি কিনা, বা এক ধরনের এটা কি এক ধরনের রূপান্তর, এটা কি নাকি একটা সংকট বলবেন, নাকি আসলে আমরা ঠিক পথে আছি? কি মনে হয় আপনার? দেখুন, সংস্কৃতি সব সময় হচ্ছে পরিবর্তন হয় যুগের সাথে সাথে। এটা ধীরে 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 এটা আরো সমৃদ্ধ হয় এবং এর সঙ্গে কিছু যুক্ত হয় এবং কিছু হচ্ছে আপনার বিলুপ্ত হয়। সো এটা একটা আবহমান নদীর মতো। একই সঙ্গে নদীর কিন্তু একটা উৎপত্তি স্থল আছে, যেটা যদি আবার হারিয়ে যায় তাহলে নদীটা হারিয়ে যায়। সো সংস্কৃতির উৎপত্তি স্থলটা হচ্ছে মূল্যবোধ। হাজার বছর ধরে যে সংস্কৃতি গড়ে উঠেছে, যে মূল্যবোধের উপর ভিত্তি করে সংস্কৃতি গড়ে উঠেছে, সেটা যদি মরে যায় তাহলে নদীর যেমন উৎপত্তিটা মরে গেলে নদীটা মরে যায়, এই সংস্কৃতিটা মরে যায়। সো আপনি যেহেতু আমাদের এই সময়কার কথা বলছেন, এটার দুটো জিনিসই আছে। এটার সংকটও যেমন আছে, তেমনি হচ্ছে এটার পসিবিলিটিসও আছে। তার কারণ হচ্ছে গ্লোবালাইজেশনের এই সময়টাতে এসে সংস্কৃতিতে অনেক কিছু যুক্ত হয়েছে। এখন আমরা ইন্টারনেট সার্ফেস করতে পারছি, এখন আমাদের সারা পৃথিবীর সঙ্গে আমাদের যোগাযোগ কানেক্ট হয়েছে। আমি যদি আজ থেকে বেশি না খুব
জাস্ট 50 বছর বা 100 বছর পেছনে যাই, তাহলে কিন্তু এই সময়টা ছিল না। তো তখনকার যে সংস্কৃতিটা ছিল, সের সঙ্গে এই সময়ের এই গ্লোবালাইজেশনের সুযোগে, এই অপরচুনিটি বলা যেতে পারে, আমাদের অনেক কিছু হচ্ছে রপ্ত হয়েছে, আমাদের সংস্কৃতিতে অনেক কিছু ঢুকেছে। অ্যাট দ্য সেম টাইম আমাদের কিছু কিছু বিষয় আমাদের কাছ থেকে বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু আমাদের যে মূল্যবোধ, আমাদের এই এই মানে অর্থাৎ এই বদ্বীপের, এই বাংলাদেশের বা এই বাঙালিদের যে মূল্যবোধ, সেই মূল্যবোধ এখনো আছে। বিশেষ করে যেমন গুরুজনের প্রতি সম্মান কিংবা পারিবারিক যে বন্ধন, আমরা এখন বলি যে হ্যাঁ এখন এই সময়ে এসে না, আমাদের আমরা কিন্তু আসলে দেখছি না খুব একটা যে আসলে গুরুজনদের প্রতি যে শ্রদ্ধাবোধ বা হচ্ছে পারিবারিক যে বন্ধনটুকু, সেটাতেও কিন্তু আমরা বেশ ফাটল দেখতে পাচ্ছি। ফলে এটাও কি এক ধরনের সাংস্কৃতিক পরিবর্তন কিনা গ্লোবালাইজেশনের কারণে? না, এটাকে আমি আসলে সাংস্কৃতিক পরিবর্তন বলবো না। তার কারণ হচ্ছে আমরা আসলে কতটুকু দেখছি, আমরা ততটুকু দেখছি যতটুকু আমাদের দৃষ্টিসীমার মধ্যে রয়েছে। যেমন হচ্ছে আমি আমি এই পরিবর্তনটাকে কেন আমার কাছে মনে হচ্ছে যে পরিবারের বন্ধনটা আসলে ছিন্ন হয়ে গেছে, তার কারণ হচ্ছে আমরা এখন নগর কেন্দ্রিক জীবনযাপন করছি, তাই না? কিন্তু একটা দেশের সংস্কৃতি তো নগর কেন্দ্রিক না, না। সেই সামগ্রিক সেই অঞ্চলের মানুষের জীবনাচরণই তো সেইটার সংস্কৃতি। সুতরাং গ্রামে আমাদের মানে সবচেয়ে বড় জনগোষ্ঠী যারা রয়েছে, সেখানে পারিবারিক মূল্যবোধ এখনো আছে, সেখানে যৌথ পরিবার এখনো আছে, সেখানে গুরুজনের প্রতি সম্মান, শ্রদ্ধা, পোশাকের ব্যাপারে সচেতনতা বা কী ধরনের পোশাক, মানে এই সব কিছু মিলিয়ে সেটা এখনো আছে। সো এটা যেহেতু আমাদের দৃষ্টিসীমায় নাই, আমরা যেহেতু এই সময়টাকে আমাদের চারপাশে আমরা যেই সংস্কৃতির কর্মকাণ্ড দেখছি, এটা দিয়ে আসলে জাজ করে ফেলার চেষ্টা করছি খুব দ্রুত। বাট আলটিমেটলি এই গুটি কিছু মানুষ নিয়ে তো একটা দেশের সংস্কৃতি না, এটা পুরো দেশটাকে নিয়ে আমাদেরকে ভাবতে হবে। সেই ক্ষেত্রে সেটা এখনো আবহমান কালের মতো এখনো বিরাজমান আছে। সো আমার মনে হয় না যে এটা আসলে মানে ভয়ের কোনো কিছু। তার কারণ হচ্ছে বিভিন্ন সময়ে কালের পরিক্রমায় বহু কিছু আমাদের সংস্কৃতিতে যুক্ত হয়েছে যেটা আমাদের আগে ছিল না, এবং কিছু কিছু জিনিস ঝরে গেছে, এবং নতুন অনেক কিছু আমাদের কাছ থেকে ঝরে গিয়ে আবার নতুন কোনো কিছু আসছে। সো এটা প্রবাহমান, এটা চলতেই থাকবে আসলে। একটু নতুন প্রসঙ্গে ফিরি, সেটা হচ্ছে ডিজিটালাইজেশন নিয়ে। যেহেতু গ্লোবালাইজেশন এবং ডিজিটালাইজেশন দুটো একই ম্যাটার, আপনি কথা বলছিলেন একটু আগে। সো এই যে আমরা ডিজিটাল হয়েছি, আমরা এখন ডিজিটাল প্ল্যাটফর্মে হচ্ছে নিজেদের কথা বলছি, নিজেরা ভাইরাল হওয়ার চেষ্টা করছি, সবকিছুতেই একটা মতামত দিচ্ছি কিংবা নিজেকে এক্সপ্রেস করছি। এই যে ডিজিটালাইজড হয়ে নিজেকে এক্সপ্রেস করার যে প্রবণতাটুকু, সেটা ঠিক হোক বেঠিক হোক কিংবা প্রয়োজনীয় হোক অপ্রয়োজনীয় হোক, যে কোনো ম্যাটারেই আমরা আসলে নিজেদেরকে উপস্থাপন করতে চাচ্ছি। ফলে এই যে একটা চেঞ্জিং, এটা আসলে কতটুকু ইম্প্যাক্টফুল, কতটুকু পজিটিভ আমাদের জন্য? এটা আসলে বলা খুব মুশকিল এটা কতটুকু পজিটিভ। তবে ইম্প্যাক্টফুল যদি আপনি বলেন তাহলে ডেফিনেটলি এটা অনেক বড় ইম্প্যাক্ট আমাদের সংস্কৃতিতে বা আমাদের সমাজে আছে, এবং সেই ইম্প্যাক্টটা আসলে পজিটিভের চাইতে সোফার এখন পর্যন্ত আমরা যা দেখছি সেটা নেগেটিভ ইম্প্যাক্টটাই বেশি। এখন প্রশ্ন হচ্ছে যে এইটা কেন হচ্ছে। আপনি বলছিলেন যে সবাই নিজেকে প্রকাশ করার জন্য আসলে উদ্গ্রীব হয়ে গেছে। আপনি দেখেন একেবারে আর্য সমাজ থেকে এখন পর্যন্ত যারা কালচারাল অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত ছিল, তারা একটা ডিফারেন্ট শ্রেণী হিসেবে সবসময় মূল্যায়িত হয়েছে। রাইট। অর্থাৎ আপনি শিল্পের যে কোনো মাধ্যমেই আপনি কাজ করেন না কেন, সেই মাধ্যমের সেই গোষ্ঠীটাকে আলাদা একটা শ্রেণী হিসেবে দেখা হয়েছে। এখন সেটা আসলে কতটুকু সম্মানের ছিল কিংবা কতটুকু কি ছিল সেই যুক্তিতর্কে এখন না যাই, কিন্তু তাদের একটা আলাদা অবস্থান ছিল সমাজে। রাইট। আমাদের এখানেও সেটা এভাবেই হয়েছে। ইনফ্যাক্ট আপনার সমগ্র ভারতবর্ষ নিয়ে যদি আমরা কথা বলি তাহলে এখানেও এটা এভাবেই গড়ে উঠেছে। আমরা যে যারা যারা ছিলেন আমাদের পণ্ডিত রবিশঙ্কর থেকে শুরু করে কিংবা বিসমিল্লাহ খাঁ থেকে শুরু করে এরকম অসংখ্য গুণীজন যারা আছেন বা ছিলেন, সো তাদের এই শিল্পের একটা আলাদা কদর ছিল সবার কাছে। কিন্তু এখন আপনি যেটা বললেন যে এখন আসলে সবাই শিল্প মনা না, সে অপরচুনিটি তার হাতে এসেছে, সে নিজেকে জাহির করার চেষ্টা করছে। এইটা আসলে ইম্প্যাক্ট হচ্ছে কেন সেটার চাইতে বলা মানে বেশি কথা বলা প্রয়োজন হচ্ছে যে এইটা কেন হচ্ছে, মানে এইটা আমরা কেন করছি, এর সঙ্গে আমাদের অর্থনীতি জড়িত।
এর সঙ্গে বিশালভাবে একটা অর্থনৈতিক চেইন জড়িত। তার কারণ হচ্ছে আগে যারা শিল্প চর্চা করেছেন, আগে না, আমি যদি এখনের কথাও বলি, এখনো যারা শিল্প চর্চা করেন, যারা প্রকৃত অর্থে শিল্পী, সেটা শিল্পের যে কোনো মাধ্যম হোক, গান, কবিতা, সেটা লেখালেখি হোক, কিংবা সেটা হচ্ছে ছবি আঁকা হোক, যে কোনো মাধ্যম হোক, একজন শিল্পী সবসময় প্রচণ্ড পরিমাণে ভয়ে কাতর থাকেন তার শিল্পটা যখন প্রকাশ পায় সেই সময়টাতে। আপনি যে কোনো শিল্প মাধ্যমের যে কোনো শিল্পীর সঙ্গে কথা বলেন, তিনি দেখবেন বলবে যে তিনি ভয়ে ঘুমোতে পারছেন না, কিংবা ২১-এর বইমেলায় কোনো একজন লেখকের বই বের হচ্ছে, এই পুরো মাস ধরে তার ঘুম নেই চোখে, এই বইটা পাঠক কি রিয়্যাক্ট করবে, পাঠকরা কি ভাববে, এই ভয়ে। তার মানে হচ্ছে শিল্প মান নিয়ে তার মধ্যে একটা ভাবনা ছিল। এইখানে মূল বিষয়টা ছিল শিল্প মান, যে শিল্প মানের উতরে যাবে কিনা। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এই মানটা কে নির্ধারণ করবে, সেটার যুক্তিতর্কে আমরা না যাই, কারণ সেটা আর একটা আলোচনা, অনেক বড় একটা আলোচনা। কিন্তু একটা মান তো ছিল, একটা ব্যারিয়ার তো ছিল এবং আছে এখনো। কিন্তু ধরেন যে শিল্প মাধ্যমের কেউ নয়, কিন্তু সে সকালবেলা ঘুম থেকে উঠেই মোবাইলটা অন করে একটা রিল বানিয়ে ফেলছে, সে যা ইচ্ছে তাই করছে, তাই ভিডিও আকারে ছেড়ে দিচ্ছে। এইটা আসলে শিল্পের সঙ্গে, সংস্কৃতির সঙ্গে বিন্দু মাত্র সম্পর্ক নেই, এটা সম্পর্ক শুধু অর্থনীতির সঙ্গে। এটা তো আমাদের এক ধরনের মানসপট ক্রিয়েট করছে এখন। ফলে আমরা কিন্তু আমাদের যে কোর যে কালচারাল সেক্টরগুলো বা হচ্ছে কোর যে কালচারাল কাজ এবং এর ডেপথ, এখান থেকে প্রায় সরে যাচ্ছি বলা যায়। না, এটা আমি আপনার সঙ্গে দ্বিমত পোষণ করব। আমরা এখান থেকে বিন্দুমাত্র সরে যাচ্ছি না। আমাদের রুচির পরিবর্তন হচ্ছে, মাঝে মাঝে রুচির দুর্ভিক্ষ হচ্ছে আমাদের, কিন্তু আমরা এখান থেকে সরে যাচ্ছি না। কারণ এখন এই বিষয়টা হয়ে গেছে টোটালি ভিউ বিজনেস। আপনি যদি আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমের অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে দেন বা বন্ধ করে দেয়া হয়, আপনি দেখবেন যে এই যে চর্চা যেটা, সেটা 90-95% পর দিন কমে গেছে। শেয়ার ইন্টারেস্ট ফিল করবে না এই ধরনের কোনো কাজ করতে। অর্থাৎ সে এই ধরনের পাগলামি, এই ধরনের মানে কি বলবো যে অশিল্প টাইপের কোনো কাজ সে করে সে আর তখন এটা দিতে চাইবে না, কারণ এটার সঙ্গে অর্থ জড়িত আছে। সে এই ধরনের কাজ করে এর জন্যই প্রচার করছে যে এইটা দেখে মানুষের রুচিতে দেখুক চায় না দেখুক, এইটা থেকে সে অর্থ উপার্জন করতে পারছে। এই অর্থ উপার্জনের জন্যই হচ্ছে এই বিষয়টা এইভাবে আমাদের ইম্প্যাক্ট করছে। তবে প্রকৃত অর্থে এইটা আমাদের শিল্প সংস্কৃতিতে খুব বেশি ইম্প্যাক্ট করবে এটা আমার বিশ্বাস হয় না। তার কারণ হচ্ছে, আমি যদি নাম না বলেও বলি, কিছুদিন আগের ঘটনা না, কোনো একজন মানুষ, তিনি হঠাৎ করেই হচ্ছে মোবাইলে বা ভিডিওতে অদ্ভুত অদ্ভুত গান, অদ্ভুত অদ্ভুত ছবি এই ধরনের বানিয়ে সে ভাইরাল হয়ে গেল। এবং সেই মানুষটা একটা সময় দেখা গেল যে এতটাই জনপ্রিয় হয়ে গেল, কোট আনকোট এই ধরনের জনপ্রিয়, সে এমপি ইলেকশন করতে চাইলো, সে রাজনীতি করতে চাইলো, সে শিল্পী হয়ে যেতে চাইলো, সে তারপর নাটক সিনেমা বাদ দিয়ে গান গাওয়া শুরু করলো। মানে এর মূল কারণটা ছিল যে যেই মাধ্যমে অর্থ উপার্জন করা পসিবল সে সব জায়গাতে গেল। কিন্তু সেই মানুষটা কি এখন আমাদের কোনো আলোচনায় আছে? এবং আমাদের জাতীয় গণমাধ্যম পর্যন্ত তাকে তখন সাপোর্ট দিয়ে গেছে, তার সম্পর্কে লেখালেখি হয়েছে, সবাই মিলে তার লিখেছে, কিন্তু সে কি আসলে স্টেবল? আমি যদি এখন আপনাকে বলি, আচ্ছা যার নামটা নিয়েই বলি, আমি যদি বলি যে হিরো আলমের একটা গান আপনি আমাকে এখন 2টো লাইন শোনান, জাস্ট 2টো লাইন, কিংবা ইনফ্যাক্ট এই মুহূর্তে যারা দেখছে তাদেরকে যদি বলি যে আপনি একটু মনে করার চেষ্টা করেন তো হিরো আলমের কোনো একটা গানের একটা লাইন, 2টো না জাস্ট একটা লাইন, পারবে কেউ মনে করতে পারবে না। আমি আমাদের আলোচনার প্রথমেই বলেছিলাম যে আমাদের এখানে অনেক কিছু যুক্ত হবে এবং ঝরে ঝরে যাবে কিছু কিছু। না, কিন্তু আমার কথা হচ্ছে ধরেন এই যে প্র্যাকটিসটা এখন আমাদের কিন্তু মানে সোশ্যাল ট্রেন্ডের ফার্স্ট একেবারে টপে। সো এই প্র্যাকটিসটা যদি আমরা করতে থাকি, সো আমাদের নেক্সট জেনারেশনটা দেখবে যে না, যে আসলে ডেভেলপমেন্টটা আসলে এখানে। ফার্স্ট অফ অল ইকোনমিক ডেভেলপমেন্টই যদি বলি, কারণ ইকোনমি সবচেয়ে বড় একটা ম্যাটার। সো ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট আসলে এই জায়গায়, সো সেইখানে আসলে শিল্প মানটা তখন আর হয়তো তার কাছে অত ইম্প্যাক্টফুল বা ইম্পর্টেন্ট মনে হবে না। এবং এই ধারা যদি অব্যাহত থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি ওই যে শিল্পমান বা হচ্ছে গম্ভীর শিল্প বা হচ্ছে গ্রামার মেনে যে আসলে কি আসলে দাম থাকবে বা গুরুত্ব থাকবে? অবশ্যই গুরুত্ব থাকবে। তার কারণ হচ্ছে এস এম সুলতানের একটা ছবির সামনে আপনি এখনো দাঁড়ান,
রাইট, কিন্তু মানে আপনার বয়স কত? এস এম সুলতান কখন ছিলেন? হ্যাঁ। কিংবা আমি যদি তার পেছনে যাই, আমি যদি আরেকটু পেছনে যাই, ভ্যান গগের যে ছবি, যেটার কার্ড আপনি এখনো কেনেন বাজার থেকে, সেই ভ্যান গগ কবে এঁকে গিয়েছিলেন? অনেক আগে, আর প্রায় 100 বছর আগে। তাহলে তো বিষয়টা এটাই। আর গম্ভীর শিল্প বলে আসলে কোনো কিছু নাই। যেই শিল্প আমরা আমাদের বুঝতে সময় লাগে, যেই শিল্পের কাছাকাছি আমাদের ভাবনা যেতে সময় লাগে, সেটাকে আমরা গম্ভীর শিল্প বলে আসলে বা abstract যেটাকে হ্যাঁ, বলে। আমরা বলে আসলে চালিয়ে দিতে চাই। কিন্তু পৃথিবীতে কোনো শিল্পই আসলে গম্ভীর শিল্প না। প্রত্যেকটা শিল্প একটা ভাবনা থেকে জন্ম হয়, এবং আমরা যারা সেই শিল্পের ভাবনার কাছাকাছি যেতে পারি, তখনই সেই শিল্পটাকে আমরা ধারণ করতে পারি। আর এর আগ পর্যন্ত আমাদের কাছে অনেক কঠিন, অনেক গম্ভীর। যেমন এর সবচেয়ে বড় উদাহরণ হতে পারে লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা। মনে হয়েছে, right? সেই মোনালিসার কাছাকাছি আমরা এত বছরেও, মানে এত বছরেও যেতে পারিনি বলে আমাদের কাছে এখনো সেইটা রহস্য। তবে এই রহস্য জট যেদিন খুলে যাবে, সেদিন মোনালিসা অনেক সহজ হয়ে যাবে সবার কাছে। আরেকটু ভিন্ন প্রসঙ্গে ফিরি, সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ফিরি আসলে। আমরা এখন এক ধরনের ট্রানজিশনাল পয়েন্টে আছি বাংলাদেশে বলা যায়। সো এইখানে এতদিন ধরে যে রাজনৈতিক কালচার ছিল আমাদের, আচ্ছা সেটা অলমোস্ট ফল করেছে বলা যায়। সো এখন আমরা যে ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি, এবং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আসলে মত প্রকাশের স্বাধীনতা যে সংস্কৃতিটা, সেটা এতদিনও আসলে সীমাবদ্ধ ছিল, কিন্তু সেটার ফর্মটা চেঞ্জ হয়ে এখন ভিন্নভাবে আসলে এক ধরনের সাপ্রেশন আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন এক গোষ্ঠী খুব পাওয়ারফুল হয়েছে, আরেক গোষ্ঠী খুব স্তীমিত হয়ে গেছে। তো আবার একই সাথে আমরা বলছি যে আসলে মত প্রকাশের স্বাধীনতা আসলে বেড়েছে। আসলেই কি আমাদের মত প্রকাশের স্বাধীনতার যে সংস্কৃতি, সেটা কি আসলে পজিটিভ হয়ে যাচ্ছে? একটু পেছন থেকে শুরু করি আপনার এই কথা থেকে। আপনি রাজনৈতিক সংস্কৃতির কথা বলেছেন। রাজনীতির সঙ্গে ক্ষমতা ওতপ্রোতভাবে জড়িত। রাইট। পৃথিবীর কোনো রাজনীতি আসলে ক্ষমতার কেন্দ্রবিন্দুকে কেন্দ্র না করে আবর্তিত হয় না। রাজনীতির মূল কেন্দ্রবিন্দুই হচ্ছে ক্ষমতাতে যাওয়া। এটা এর জন্যই হচ্ছে রাজনীতি হয়, কিন্তু এছাড়া যেটা রাজনীতি, ওটা আসলে রাজনীতি নাও, তাই না? সো এখানে ক্ষমতার প্রশ্ন আসে, আর এই ক্ষমতা হচ্ছে সংস্কৃতিকে ভীষণভাবে প্রভাবিত করে। সো রাজনীতিটা হয় সেই ক্ষমতা অর্জনের জন্য, কারণ ক্ষমতা অর্জিত করতে পারলেই সে সংস্কৃতিকে প্রভাবিত করতে পারবে। ইতালীয় চিন্তাবিদ গ্রামসে এটা নিয়ে তার একটা লেখা আছে, তিনি এটাকে বলেছিল কালচারাল হেজিমনি। সো গ্রামসে তার লেখায় যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে যে যখনই ক্ষমতা বা রাজনীতি আমরা যেভাবেই দেখি না কেন, সে যখন ক্ষমতায়িত হয় তখন সে হচ্ছে সংস্কৃতিকে প্রভাবিত করে। এবং এর উদাহরণ দেওয়ার জন্য আমাকে সেই আমলে যেতে হবে না, আমি এই আমলে আপনাকে উদাহরণ দিতে পারি। যেমন হচ্ছে আপনি যদি ব্রিটিশ উপনিবেশের শাসনের সময়টাতে চিন্তা করেন, তাহলে দেখবেন আপনি এই বাংলার সংস্কৃতি অনেকটাই প্রভাবিত হয়েছিল ইংরেজদের দ্বারা। তাদের যে সকল রীতিনীতি, তাদের যে সকল মানে চর্চা, সেই সব কিছু আস্তে আস্তে প্রভাবিত করেছে আমাদের সবাইকে, এবং সেই ইংরেজ কালচারের অনেক কিছুই আমরা এখনো পালন করে যাচ্ছি। সো এটা কেন হয়েছে? এটা হয়েছে শুধুমাত্র ক্ষমতার কারণে। অর্থাৎ ক্ষমতা যখন কালচারটাকে নিয়ন্ত্রণ করে, তখন সে ভাবে সে যেটা করছে, তার খাবার, তার পোশাক, তার ভাবনা, তার আচার, এই সব কিছুই হচ্ছে সঠিক, আর বাকি কোনো কিছু খুব একটা সঠিক নয়, যার ফলে সে চাপিয়ে দিতে চায়। সো এক্স্যাক্টলি বিষয়টা হচ্ছে এটাই, সেটি হচ্ছে যে ক্ষমতা সংস্কৃতিকে ভীষণভাবে প্রভাবিত করে। হ্যাঁ, আর মত প্রকাশের যে স্বাধীনতার যে বিষয়টা বলছেন, এটাও আসলে ক্ষমতার সঙ্গে সম্পর্কযুক্ত। আমাদের বর্তমান সময়ের কথা যদি আমরা বলি, তাহলে সেটা হচ্ছে যে মত প্রকাশের স্বাধীনতার চাইতে জরুরি যেটা, সেটা হচ্ছে যে আমরা কি পরমত সহিষ্ণু হতে পেরেছি কিনা। আন্দোলন বলি, সংগ্রাম বলি, সবকিছুই করছি আমরা মত প্রকাশের স্বাধীনতার জন্য, কিন্তু গোড়াতে আমরা কেউ ভাবছি না যে আমরা কি পরমত সহিষ্ণু হতে পেরেছি কিনা। আন্দোলনটা হওয়া উচিত এটা নিয়ে এখন, পরমত সহিষ্ণুতা। আমি একটা কথা বললাম যেটা হয়তো আপনার ভাবনার সাথে, আপনার মানে আপনার কোনো কিছুতেই সেটা যাচ্ছে না, অ্যালাইন করছে না। আপনি শতভাগ হচ্ছে দ্বিমত পোষণ করছেন আমার সঙ্গে, আপনার ভাবনার ধারে কাছেও আমার ভাবনা নেই বা আমার মত নেই, কিন্তু এটা কি আপনি গ্রহণ করতে পারছেন? আমার এই মতটা যে আমি আপনাকে দেব, আপনি কি নিতে পারছেন? আপনি কিন্তু নিতে পারছেন না, কিন্তু আপনি বলছেন
মত প্রকাশের স্বাধীনতা প্রয়োজন, আমি যেন খুলে কথা বলি, কিন্তু আমি খুলে কথা বললে আপনি নিতে পারছেন না। সুতরাং মত প্রকাশের স্বাধীনতার সঙ্গে সবচেয়ে বেশি ওতপ্রোতভাবে জড়িত হচ্ছে পরমত সহিষ্ণুতা। আমরা মত প্রকাশের স্বাধীনতার কথা বলে আসছি স্বাধীনতা উত্তর এই 55 বছর ধরে, কিন্তু আমরা কেউ পরমত সহিষ্ণুতার কথা বলছি না। তার মানে হচ্ছে আমরা সবাই কথা বলতে চাই, আমরা কেউ কথা শুনতে চাই না, এবং কারো কথা শুনতে চাই না, আমি শুধু আমার কথাটাই শোনাতে চাই। হ্যাঁ, তো এই কালচার যদি চেঞ্জ না হয় আমাদের, তাহলে আসলে কোনো দিনই আমি এটা অন রেকর্ড বলছি, বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা পূর্ণতা পাবে না। আপনি বলছিলেন আসলে ক্ষমতা এবং সংস্কৃতির যে ওতপ্রোত সম্পর্ক সেটা নিয়ে। তা আমরা বিগত সময়ে দেখতে পেয়েছি যে আসলে স্টেট স্পন্সর যে কালচার, হ্যাঁ, মানে স্টেট বলছে বা ক্ষমতা বলছে বেসিক্যালি যে এইটা হচ্ছে আমাদের সংস্কৃতি বা এইটা পালন করলে আমরা প্রপার ওয়েতে আছি, এবং আমরা অনেক ক্ষেত্রে দেখতে পেয়েছি যে সেটা আসলে ভুল, কারণ ক্ষমতা হচ্ছে তার মতো করে নির্মাণ করতে চায় সংস্কৃতিকে। ফলে আমরা এই প্র্যাকটিসটা দীর্ঘদিন দেখেছি, কিন্তু আমরা যেহেতু এক ধরনের পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি এখন, আমরা কি সামনে এই পরিবর্তনটুকু ঘটাতে পারবো যে আসলে স্টেট যেটা বলবে বা ক্ষমতা যেটা বলবে, যে সংস্কৃতি পালন করতে বলবে, সেটাই একমাত্র সংস্কৃতি হয়ে উঠবে না? এই প্র্যাকটিস থেকে কি আমরা বেরোতে পারবো কিনা? না, আমরা এই প্র্যাকটিস থেকে বেরোতে পারবো না। এর জন্য আমি গ্রামসের উক্তিটা বলেছিলাম যে তিনি লিখেছিলেন যে এটা হচ্ছে কালচারাল হেজিমনি। কারণ ক্ষমতা সবসময় চায় তার ভাবনা, তার চর্চাটাকে চাপিয়ে দেওয়ার জন্য। এবং আপনি যেটা বলছিলেন যে তিনি যেভাবে আসলে সংস্কৃতিটাকে ধারণ করেন, তিনি সেটাই চান যে তার নিচের অধীনস্থ সবাই সেটাই করবে। সেই চর্চা সারা পৃথিবীতে হয়, সেই চর্চা বহু কয়েকশো বছর ধরে হয়েছে আমাদের এই বাংলায়, পুরো ভারতবর্ষে, এবং সেই চর্চারই একটা প্রতিফলন আমরা এখনো দেখতে পাচ্ছি। হ্যাঁ, কিন্তু বিষয়গুলো তো আমরা জানি অলমোস্ট সবাই যে আসলে স্টেট বা ক্ষমতা যাকে স্পন্সর করে, যে কালচারগুলো স্পন্সর করে, সেগুলো যে সবসময় ঠিক তা না। আমরা কিন্তু সবাই মানে জানি, বুঝি ব্যাপারগুলো, কিন্তু তারপরেও আমাদের আসলে সীমাবদ্ধতাটা কোথায়, যে এটা আমরা কেন ডিসম্যান্ডেল করতে পারছি না, যে আমার সংস্কৃতি বা আমার মূল্যবোধ, আমার প্র্যাকটিস, আমি কিভাবে গান গাইবো, আমি কিভাবে ছবি আঁকবো, আমাদের একান্তই আমার থাকবে। আমাদের বেশ কিছু প্রশ্ন অমীমাংসিত রয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের একেবারে প্রথম থেকে এখন পর্যন্ত আমাদের বেশ কিছু প্রশ্ন অমীমাংসিত এই অর্থে যে এখনো আমরা হচ্ছে ধর্ম, দেশ এবং সংস্কৃতি আমরা আলাদা করতে পারছি না। আমরা ধর্মকে দিয়ে দেশকে বিচার করতে চাই, আবার আমরা দেশকে দিয়ে সংস্কৃতিকে বিচার করতে চাই। সো এই যে প্রশ্নগুলি আমরা যদি এর উত্তর যদি আমরা বের না করতে পারি, তাহলে এই কনফ্লিক্ট এটা আসলে চলমান থাকবে। কারণ হচ্ছে ধর্ম হচ্ছে একটা বিশ্বাস, এই বিশ্বাসে যে কোনো মানুষ বিশ্বাসী হতে পারে, অবিশ্বাসী হতে পারে, এই স্বাধীনতা তার আছে। সিম্পল কথা। ধর্মটা হচ্ছে সম্পূর্ণ ব্যক্তির বিশ্বাস, ঈশ্বরের কাছে তার, এটা ব্যক্তিগত বিষয়, এটা ব্যক্তির বিশ্বাস। রাষ্ট্র কি? রাষ্ট্রের কাছে অবিশ্বাসী এবং বিশ্বাসী বলে কিচ্ছু নাই। রাষ্ট্রের কাছে সবই হচ্ছে তার নাগরিক, তাই না? না, এটাই হওয়ার কথা না, এটাই সারা রাষ্ট্রের যে সংজ্ঞা সারা পৃথিবীতে, সেটাই। রাষ্ট্রের কাছে আপনি বিশ্বাসী নাকি অবিশ্বাসী সেটা ধর্তব্যের বিষয় না, আপনি হচ্ছেন তার নাগরিক। এবং নাগরিকের যতগুলি অধিকার আছে, প্রত্যেকটা বিশ্বাসী অবিশ্বাসী যেমনই হোক, প্রত্যেকটা মানুষ সমানভাবে হচ্ছে সেটা এনজয় করবে। সিম্পল কথা। কিন্তু আমরা এখানেই গুলিয়ে ফেলেছি। আমরা রাষ্ট্রকে ধর্ম দিয়ে গুলিয়ে ফেলেছি, আমরা ধর্মকে রাষ্ট্র দিয়ে গুলিয়ে ফেলেছি, আমরা আমাদের সংস্কৃতি দিয়ে ধর্মকে গুলিয়ে ফেলেছি, আবার ধর্ম দিয়ে সংস্কৃতিকে গুলিয়ে ফেলেছি। আমরা আগে মুসলমান নাকি আমরা আগে বাঙালি নাকি আমরা আগে বাংলাদেশি, এই প্রশ্নগুলির উত্তর আসলে আমরা এখন পর্যন্ত খুঁজে বের করতে পারিনি। কিন্তু আমরা তো জানি ব্যাপারগুলো যে সবকিছু আলাদা, কিন্তু তারপর আমরা কেন এই প্র্যাকটিসটা করে যাচ্ছি, গুলিয়ে ফেলছি কেন? এইটা আসলে বিভিন্ন রকমের, এই আলাপটা অনেক দীর্ঘ একটা আলাপ। তার কারণ হচ্ছে এর সঙ্গে ক্ষমতার যুক্ত রয়েছে, এর সঙ্গে ধর্মীয় দর্শন যুক্ত রয়েছে, এর সঙ্গে আপনার সামাজিক, সাংস্কৃতিক এবং আর্থসামাজিক অবস্থা যুক্ত রয়েছে। সো আমার মনে হয় যে আমরা সেই আলাপে যদি ডুবে যাই, তাহলে আসলে আমাদের আজকের আলাপ থেকে অনেক পেছনে বা অনেক দূরে আমরা চলে যাব। আমরা এর জন্য আলাদা করতে পারি না যে এখানে অনেকগুলি বিষয় আপনার মানে ক্ল্যাশ অফ ইন্টারেস্ট
হ্যাঁ, বিভিন্ন বিভিন্ন বিষয়ের ক্ল্যাশ অফ ইন্টারেস্ট আছে এখানে। অর্থনীতির কথা যেহেতু আনলেন, অর্থ সামাজিক ইস্যু, সেক্ষেত্রে যদি বলি আমাদের যে ওভারঅল কালচারাল যে নির্মাণ, সেই নির্মাণে আসলে আমরা দেখতে পাই যে আসলে ইকোনমিক্যালি যারা সলভেন্ট, যারা রিচ এবং ইকোনমিক্যালি যারা পুয়ার, তাদের মূল্যবোধ, জীবন আচরণ এবং হচ্ছে বিশ্বাস, রীতিনীতি সবকিছুতে একটা ডিফারেন্স কিন্তু আছে। ফলে এই ডিফারেন্সটা কি আসলে ইকোনমিক্যাল রিজনের কারণে নাকি অন্য কোনো রিজন থাকতে পারে? না, এইটার দুটো কারণে আমার আমার দৃষ্টিভঙ্গিতে। প্রথমত হচ্ছে ইকোনমিক্যালি এবং শ্রেণী বৈষম্য। আমাদের সমাজে শ্রেণী বৈষম্য তো আমরা কখনোই অস্বীকার করতে পারবো না। আমাদের শ্রেণী বৈষম্য আছে। আমাদের এখানে খুব এলিট শ্রেণী যেমন আছে, মধ্যবিত্ত একটা ছোট্ট শ্রেণী আছে, নিম্ন মধ্যবিত্ত একটা বড় সংখ্যা রয়েছে আমাদের, এবং নিম্নবিত্ত একটা শ্রেণী রয়েছে। সুতরাং এই শ্রেণী সংঘাত বহু পুরনো, এবং এই শ্রেণী আমরা কখনোই ভাঙতে পারিনি এবং এটা ভাঙা সম্ভব নয়। সারা পৃথিবী যেই পুঁজিবাদের যেই সিস্টেমের মধ্যে এখন পৃথিবী ঘুরছে, এটা তো ভাঙা ইম্পসিবল, অ্যাবসার্ড ব্যাপার। সুতরাং এই এই বিষয়টাতে বা এই পুঁজিবাদের এই চক্রের মধ্যে শ্রেণী বৈষম্য থাকবেই। শ্রেণী বৈষম্য ছাড়া আসলে পুঁজিবাদের এই চক্র কখনোই চক্র আকারে ঘুরতে পারবে না। তাহলে সংস্কৃতিও কি আসলে শ্রেণী বৈষম্যের শিকার? অবশ্যই সংস্কৃতি শ্রেণী বৈষম্যের শিকার। তার কারণ হচ্ছে, আপনি যখন এলিট শ্রেণীতে থাকবেন, আপনার কাছে পৃথিবী, রীতিনীতি, চর্চা এক ধরনের দেখবেন। আর আপনি যখন সমাজের একেবারে নিচু স্তরটাতে বিলং করবেন, আপনার কাছে পৃথিবীর দর্শন, রীতিনীতি সম্পূর্ণ ডিফারেন্ট হবে। সো শ্রেণী বৈষম্যের জন্যই আসলে চর্চাটা ডিফারেন্ট হয়। যেমন আমি যদি বলি আপনাকে পহেলা বৈশাখের কথা। পহেলা বৈশাখে আমরা এই ঢাকা শহরে আমরা যেই চর্চাটা করি, আমি আমার গ্রামে বলতে পারি কোনোদিন এই চর্চা হয়নি। আমি আমার গ্রামে কোনোদিন এটা দেখিনি। তার মানে কি তাহলে পহেলা বৈশাখ উদযাপিত হয় না? না, হয়। পহেলা বৈশাখে আমার গ্রামে মেলা হয়। পহেলা বৈশাখে মানে পুরো গ্রামের মধ্যেই একটা আমেজ থাকে, কিন্তু সেখানে সাদা শাড়ি লাল পাড় পরে কেউ ঘুরে না। হ্যাঁ, সকালবেলা উঠে খাওয়া দাওয়া করে যে যার মতো কাজে চলে যায়। তারপরে গ্রামের মেলা হয়, সেখানে বাচ্চা কাচ্চারা আনন্দ করে, স্কুল কলেজে ছোটোখাটো একটাই হয়। কিন্তু আপনি যদি সেই গ্রামের দৃশ্যটাকেই আবার ঢাকা শহরে নিয়ে আসেন, আপনি দেখবেন যে সম্পূর্ণ ভিন্ন একটা চিত্র। এখানে সাদা শাড়ি লাল পাড়, ছেলেরা পাঞ্জাবি পরে হাঁটছে, এখানে বিভিন্ন রকমের মেলা, মানে মেলার মতো করে অনুষ্ঠান হচ্ছে, অনেক কিছু হচ্ছে। হ্যাঁ, এখানে ইকোনমি ফুটে উঠছে। সো এইটা হচ্ছে, এটা এই শ্রেণী বৈষম্যের কারণেই হয়। শেষ প্রশ্ন দিয়ে আসলে এই প্রশ্ন শেষ করব, অনুষ্ঠানটি শেষ করব। সেটা হচ্ছে, আমরা বর্তমানে আমরা যেই ওভারঅল আমাদের যে মূল্যবোধের যে সংস্কৃতি এবং দৃশ্যমান সংস্কৃতি থেকে শুরু করে অদৃশ্যমান সংস্কৃতি, যে দুটো ভাগে টোটালি আমরা সংস্কৃতিকে দেখি, এবং আমরা এর এক ধরনের ডিস্ট্রাকশনে দেখতে পাচ্ছি যে আসলে আমাদের দুই জায়গা থেকে, দৃশ্যমান এবং অদৃশ্যমান সংস্কৃতি, মূল্যবোধের জায়গা থেকে এক ধরনের পরিবর্তন, সেটা কিছুটা নেগেটিভই বলবো। সো আমরা কি আসলে ভবিষ্যতে একটা পজিটিভ সমাজ এবং পজিটিভ সংস্কৃতি নির্মাণের পথে এগিয়ে যেতে পারবো কিনা? এটা অনেক কঠিন। এটা অনেক কঠিন ইন এ সেন্স, কারণ হচ্ছে যে বর্তমান সময়ে আমরা যে ধরনের বিভিন্ন রকমের মতবাদের আস্ফালন দেখছি, যেটা বিগত আপনার 20-30-50 বছরে আমরা দেখিনি। এত মত আর এত পথ আগে আসলে ছিল না। সো এখন আমাদের যে কালচারাল হেজিমনি এখন যে অবস্থার মধ্যে রয়েছে, তাতে আমার মনে হয় যে কনফ্লিক্ট আরো বেশি বাড়বে। তার কারণ হচ্ছে, আমরা পেছনের আলোচনা করে এসেছিলাম আমরা, যে আমরা ধর্ম, রাষ্ট্র, সংস্কৃতি, আমরা যদি এটাকে আলাদা করতে না পারি, তাহলে যেটা হবে সেটি হচ্ছে যে আপনি যেটা বলছেন, যে আমরা কি সামনে চমৎকার একটা সাংস্কৃতিক পরিসর বা চমৎকার একটা সাংস্কৃতিক চর্চার দেশ আমরা গড়ে উঠতে পারবো কিনা, এটা মনে হয় যে অনেক সুদূর পড়া হতো। সেই জায়গাতে পৌঁছতে আমাদের, জানি না আমাদের আরো কত সংগ্রাম করতে হবে, বাট সেটা অনেক কঠিন হয়ে যাবে। তার কারণ আমরা এখনো ধর্ম, রাষ্ট্র, সংস্কৃতিকে আলাদা করতে পারিনি। ধন্যবাদ রাইসুল ইসলাম। ধন্যবাদ প্রিয় দর্শক, সবাইকে সাথে থাকার জন্য।